বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা বোঝার জন্য সবার আগে আমরা পরিবর্তনশীল যোজনী বুঝতে হবে। তাহলে আমরা শুরু করি একটা সালফার। যেহেতু সালফার একটি পরিবর্তনশীল যোজনীর মৌল, তাহলে আমরা সালফার দিয়া ব্যাখ্যা শুরু করব। সবার আগে সালফারের ইলেকট্রন বিন্যাস আমরা করব। এবং সালফার রেস দ্বারা প্রকাশ করে তার পারমাণবিক সংখ্যা হয়েছে 16। তাইলে প্রথম কক্ষপথ হয়েছে 1s। 1s-এ 2টা ইলেকট্রন পাবো। পরে হয়েছে 2s, 2a-ও 2টা পাবো। 2p6 পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে আমরা জানি। তাহলে প্রথম দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন বসছে। এখন তৃতীয় কক্ষপথে 3s-এও 2টা পাবো। s-এ সবসময় 2টা পায়। তারপর 3p, p-এ সবসময় 6টা পায়, কিন্তু আমাদের আছে কয়টা? অলরেডি প্রথম 2টা কক্ষপথে 10টা ইলেকট্রন হয়ে গেছে। তৃতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন 12টা। তাহলে পি অবশ্যই কয়টা পাবো? যদি না থাকে 6টা বসানো লাগবে না, যেটি থাকবো ওটি বসাই দেবো আমরা। তাহলে 4 হবে। তাহলে আমরা এটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। পরে এসরে উত্তেজিত করি। উত্তেজিতের জন্য এরকম একটা পনচ্চ চিহ্ন দেয়। এই চিহ্নটা অনেকে স্টার বলে, কিন্তু এই চিহ্নটার নাম হচ্ছে পনচ্চ চিহ্ন। তাহলে একবার উত্তেজিত করলে 1s 2, 2s 2, 2p6, 3s 2, 3px, 3py, 3pz। তাহলে পি অরবিটালে যেহেতু 4টা ইলেকট্রন ছিল, তাহলে এটার উপশক্তি স্তর হচ্ছে কি px, py, pz। তাহলে প্রথমে একটা করে ইলেকট্রন পাই, প্রত্যেকটা উপশক্তি স্তরে একটা করে ইলেকট্রন দিছি। বাকি রইল 4টা থেকে 3টা পড়ছে, তাহলে আরেকটা রয়েছে আরেকটা। এটা এই px y-এর মধ্যে px-এর মধ্যে এইভাবে বসবো। তাহলে এই যে শেষে যে উপশক্তি স্তরে একমুখী স্পিন, মানে একমুখী স্পিন এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। এই যে অযুগ্ম 2টা ইলেকট্রন একা একা রইল, এই একা একা ইলেকট্রনটাই হচ্ছে কি এটার যোজনী। তাহলে এখানে যোজনী হবে 2। পরবর্তীতে আবার এই সালফারকে উত্তেজিত করব। উত্তেজিত করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। ঠিক আছে? তাইলে 3pz-এর পরে আমরা জানি 3pর পরে ডি অরবিটাল আসে। ডি অরবিটালের আরও 5টা উপশক্তি স্তর আছে। তাহলে 3dxy এটা হচ্ছে একটা 3d অরবিটালের উপশক্তি স্তর। তাহলে প্রথমটা একটা ইলেকট্রন বসছিল, এখানে একটা বসছিল, এখানে একটা বসছিল। এখানে যে px-এ 2টা ইলেকট্রন আসছিল, এই একটা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনের ইলেকট্রনটা লাভ দিয়ে 3dxy-এর মধ্যে চলে যাবে। তাহলে এখন এই অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে, মানে একলা একলা কয়টা আছে, একমুখী স্পিনে কয়টা ইলেকট্রন আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে অযুগ্ম আছে 4টা। তাহলে যোজনী, এখানে যোজনী হবে 4। যোজনী এখানে 4 হবে। পরবর্তীতে আবার এই এস মানে সালফারকে উত্তেজিত করতে হবে। উত্তেজিত করলে 1s2, 2s2, 2p6, 3s, 3px, 3py, 3pz, 3pdxy, 3pyx। তাহলে একটা ইলেকট্রন এখানে একটা, কারণ প্রত্যেকটা শক্তি স্তরে একটা করে ইলেকট্রনই পাবো, তাহলে সমান হারে পাবো। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে মোট 1 2 3 4 5 6। তাহলে মোট সর্বশেষ কক্ষপথে যেহেতু 6টা ইলেকট্রন আছিল, তাহলে সমান হারে সবাই পাইছে। তাহলে সেই ক্ষেত্রে অযুগ্ম হিসাবে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে যোজনী হবে 6। শেষ কর। তাহলে আমরা সালফারের পরিবর্তনশীল যোজনী সম্পর্কে জানলাম। এইভাবে পরিবর্তনশীল যোজনী নির্ণয় করব। এখন
সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনী হলো কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী ও ব্যবহৃত যোজনী বা সক্রিয় যোজনী কত ব্যবহৃত হয়েছে সেই যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছোটো গও আসে, ক্ষয়ে এটা অবশ্যই আসে। তাহলে সুপ্ত যোজনী সম্পর্কে জানবো, তার আগে আমরা একটু 2-3টা যৌগ বিষয় জানি। যেমন সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার SO3 কীভাবে আসলো? আমরা কিন্তু জানি অক্সিজেনের যোজনী হয়েছে 2, সালফারের যোজনী কিন্তু 2, 4, 6। আচ্ছা, যদি 2 বসাইতাম তাহলে ও মধ্যে 3-র জায়গায় 2 বসতো, আর এখানে S2 তো এখানে অক্সিজেনের যোজনীটা এখানে বসবো, তাহলে মিলল না। যদি 4 বসাই তাহলে 3-র জায়গায় 4 বসতো, তাহলে সেই হিসাবে ওই তো এরকম SO2, তারপরে হলো না। তাহলে 6 যদি বসাই, তাহলে এখানে যদি 6 বসাই এরকম SO6 আর অক্সিজেনের 2, তাহলে এটারে সংক্ষিপ্ত আকারে লেখন যায়। আমরা পর্যায় সারণীতে হয়তো বা রাসায়নিক বন্ধনও করছিলাম যে একই রকম উৎপাদক সংখ্যা যদি থাকে, তাহলে যেমন এখানে সালফারের যোজনী 2, অক্সিজেনের জায়গায় কি 6 বসছে, সালফারের যোজনী 6 আর অক্সিজেনের হচ্ছে 2, তাহলে এটার সংক্ষিপ্ত আকার লিখলে এটা সাধারণ উৎপাদক 2 দিয়ে ভাগ করুন যায়, কারণ 6-এর মধ্যে 2 আছে, 2-এর মধ্যে তো 2 আর 1 গুণ আছে, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 3 2 6 আর 2 গেলে থাকবো কি এরকম SO3। তাহলে এখানে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম কি যে আমি যেই সিস্টেমটা দেখাইলাম এইভাবে আমরা ফলো করব। তাহলে এখানে বোঝা গেল সালফারের সর্বোচ্চ যোজনী ব্যবহৃত হয়েছে। সালফারের সর্বোচ্চ যোজনী আমরা কিন্তু জানি সর্বোচ্চ যোজনী হয়েছে 6, আর এখানে ব্যবহৃত হয়েছে 6। তার মানে সক্রিয় যোজনী 6, মানে সর্বোচ্চ যোজনীয় ব্যবহার হয়েছে 6, আবার কি ব্যবহৃত যোজনীয় 6ই ব্যবহার হয়েছে। তার মানে উভয়ে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী উভয় কিন্তু 6। তাহলে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। আমরা এইভাবে লেখার দরকার নাই, আমরা লিখব কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলি। আমরা সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দেওয়ার পরে আমরা ডাইরেক্ট লিখব যে সালফারের সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী ও সর্বোচ্চ যোজনী 6, আমরা 6 দেব, সর্বোচ্চ যোজনী 6, এবং এই যৌগে সক্রিয় যোজনী যৌগে কোন যোজনীটা ব্যবহৃত হয়েছে? যৌগের সক্রিয় যোজনী সালফারের সর্বোচ্চ যোজনী 6, ঠিক আছে, কিন্তু এই যৌগে, এই যে সালফার ডাইঅক্সাইডে, এই যৌগে সক্রিয় যোজনী কিন্তু সালফারের, মানে সালফার ব্যবহৃত হয়েছে এখানে 6 যোজনী নিয়ে, তাহলে সক্রিয় যোজনীও 6, সর্বোচ্চ যোজনীও 6। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুপ্ত যোজনী ইকুয়াল টু, আমরা কিন্তু জানি লিখছি যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে মৌলের সুপ্ত যোজনী বলে। তাহলে সর্বোচ্চ যোজনী 6, আর এই যৌগে ব্যবহৃত হয়েছে সালফারের যোজনী কত? 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত? 0 হয়। তাহলে বোঝা গেল সুপ্ত যোজনী 6। এই পর্যন্ত লিখলে যথেষ্ট, নাম্বার পেয়ে যাবে তোমরা।